ইজতেমা ময়দানে হত্যায় জড়িতদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঘটনাস্থলের 3 কিলোমিটারে 144 ধারা জারি। যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য এবং যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। 10 ট্রাক অস্ত্র মামলার সাবেক মন্ত্রী বাবর সহ 4 আসামি খালাস। পরেশ বড়ুয়ার যাবজ্জীবন, 6 জনের 10 বছর করে কারাদণ্ড। 4 জন খালাস, 8 জনের সাজা আপনার ওই যে 25B-তে ওটা ডেথ থেকে কমিয়ে এনে 10 বছর করেছেন। সুনির্দিষ্ট দিনক্ষণ সহ নির্বাচনের তারিখ জানতে চায় বিএনপি। প্রেস সচিবের সময় বাড়ানোর চেষ্টা ভালো লক্ষ্য নয় বলছেন নেতারা। এবং রেমিটেন্স বেশি আসা ব্যাংকগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। সরকারি কাজের সুযোগ পাবেন আন্দোলনে চাকরি হারানো প্রবাসীরা, বললেন 2 উপদেষ্টা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ইজতেমা ময়দানে হত্যায় জড়িতদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে সাদ ও জোবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। এদিকে ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে 3 জনের মৃত্যুর পর ঘটনাস্থলের 3 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করেছে পুলিশ। আজহার লিমনের প্রতিবেদনে বিস্তারিত। টঙ্গী ইজতেমা ময়দান দখল নিয়ে সাতপন্থী ও জোবায়েরপন্থীদের সংঘর্ষ রূপ নিয়েছে হতাহতের ঘটনায়। সংঘর্ষে 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ, আহত শতাধিক। এই ঘটনায় এখন উত্তপ্ত টঙ্গীর ইজতেমা ময়দান ও সংলগ্ন এলাকা। পরিস্থিতি শান্ত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার দুপুরে সচিবালয়ে মাওলানা সাদের অনুসারীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বৈঠক তারই অংশ। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাদপন্থীরা জানান, সংঘর্ষ এড়াতে সরকার তাদেরকে মাঠ ছেড়ে দেবার যে অনুরোধ করেছে তাতে তারা সম্মত হয়েছেন। ইজতেমা ময়দান ছেড়ে সাদ অনুসারীদের এই নেতা কামারপাড়ায় পশ্চিম পাশের মার্কাজে চলে যাবার আহ্বান জানান। মাঠটা ছেড়ে দিয়ে আমরা কামারপাড়া রোড দিয়ে আমাদের পশ্চিম পাশে যে মার্কাজ আছে, মার্কাজের দিকে আমরা সেখানে দিকে গিয়ে যার যার মতো করে আমরা সেখানে সিদ্ধান্ত নিয়ে যার যার মতো করে চলে যাব। আর এই কামারপাড়া দিয়ে বের হওয়ার জন্য, ব্রিজ দিয়ে বের হওয়ার জন্য যাবতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবতীয় সহযোগিতা আমাদেরকে করবেন, তো ওনারা ওখানে সেফটি সিকিউরিটি এনশিওর করবেন। এরপর একই জায়গায় মাওলানা মামুনুল হকের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জোবায়েরপন্থী আলেমরা। পরে কথা বলেন মাওলানা মামুনুল হক। তিনি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন, প্রতিশ্রুতি দেন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নিচ্ছে তারা তার সঙ্গে আছেন। যেটা কোনোভাবেই সংঘর্ষ ছিল না, বরং রাতের অন্ধকারে অতর্কিতে এক পক্ষের হামলা ছিল। এটা এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে। যথাযথভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য যা প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে, সেই আশ্বাস তারা দিয়েছেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর যাই হোক খুনিদের ছাড় দেওয়া হবে না। ইজতেমার তারিখ নিয়ে দুপক্ষ একটা সমঝোতায় পৌঁছবে আশা করেন তিনি। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। ডেট 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব। তাবলিগের সাদ ও জোবায়েরপন্থীদের বিরোধের ঘটনা নতুন নয়। সব পক্ষকে শান্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজহার লিমন, এখন ঢাকা। টঙ্গী ইজতেমা ময়দানে রয়েছেন মাজহার ইমন। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। ইমন, ইজতেমা ময়দানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এবং আমরা বলছিলাম যে 3 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। এই 144 ধারা জারির ফলে সেখানে এখন কি অবস্থা দেখছেন?
জি, 144 ধারার কথাই যদি শুরু করতে চাই, 144 ধারার ফলে এই ইজতেমা ময়দান এবং এর আশপাশের যে এলাকা সেখানে যে যে জমায়েত সেটি কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, অর্থাৎ যারা যে স্থান থেকে এসেছে দেশের বিভিন্ন অঞ্চলে তারা যেতে শুরু করছে। আমি ইজতেমা ময়দানে রয়েছি, ইজতেমা ময়দানে যেই টঙ্গী যে বাইপাস সড়কটি রয়েছে এই সড়কের থেকে আমরা যদি একটু দেখাতে চাই যে ইজতেমা মাঠের যে চিত্র এখন একেবারে স্পষ্ট বোঝাই যাচ্ছে। দুপুরের পর থেকে সরকারি নির্দেশনা আসার পর থেকে যারা ইজতেমা ময়দানে অবস্থান করছিলেন এবং তাদের দায়িত্বশীল যেই সমস্ত আলেম ওলামারা রয়েছেন তাদের থেকে পরামর্শ আসার পর থেকে মূলত এই ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছেন। দুপুরবেলা থেকে এখানে দেশের দূর দূরান্ত থেকে এসেছিলেন ইজতেমা ময়দানে, তারা মূলত এই যে তাবলিগ জামাতের যে ইজতেমা রয়েছে সেই ইজতেমায় অংশগ্রহণ করতে, কিন্তু সরকারি নির্দেশনা এবং তাদের যে দায়িত্বশীল মুরব্বী যারা রয়েছেন তাদের নির্দেশনা আসার পর থেকেই কিন্তু তারা এই পুরো ইজতেমা ময়দান ছাড়তে শুরু করছেন। দেখাই যাচ্ছে পুরো ইজতেমা মাঠ কিন্তু এখনো পুরো কানায় কানায় পূর্ণ রয়েছে এবং তারা যে পুরো সারিবদ্ধভাবে তারা ইজতেমা মাঠ ছাড়ছেন। এবং যেটি বলছিলাম যে দুপুরবেলা থেকে মূলত ইজতেমা মাঠের থেকে তারা সরতে শুরু করে। যে গতকালকে রাত্রে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে, এই ঘটনায় যে হতাহত হয় 3 জনের মতো মানুষ নিহত হয়েছেন এবং পাশাপাশি অনেকে কিন্তু আহত হয়েছেন, সেই ঘটনাকে কেন্দ্র করে যে একটি উত্তেজনা তৈরি হয়েছিল এবং দুপুরের দিকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে বিভিন্ন আলাপ আলোচনা করে যে তাবলিগ জামাতের যেই দায়িত্বশীলরা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করার পর যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মূলত তারা এখান থেকে চলে যাচ্ছেন। এবং যেটি বলছিলেন যে 144 ধারা জারির বিষয়টিও তাদেরকে জানানো হয়েছে, সেই সরকারি যেই নির্দেশনা এবং তাদের যে দায়িত্বশীল তাদের সকলের পরামর্শ ক্রমে তারা চলে যাচ্ছেন। এবং এখানে যারা আজকে তাবলিগ জামাতে যারা রয়েছেন এই ইজতেমা মাঠ যারা ত্যাগ করছেন তাদের সাথে আমার কথা হয়েছিল, তারা যেটি বলছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এর সুষ্ঠু তদন্ত তারা দাবি করেছে এবং যেই মানুষগুলো মারা গিয়েছে এবং যেই ঘটনাটি ঘটেছে যারা হামলা করেছে তাদের সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এবং যেটি বলছেন যে তাবলিগ জামাতকে ঘিরে যাতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়টিকে তারা জোর দাবি দিচ্ছেন। এবং তারা যেটি বলছেন মূলত যে এই তাবলিগ জামাত বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী একটি কার্যক্রম এবং এই তাবলিগ জামাতের কার্যক্রমের মাধ্যমে মূলত বাৎসরিক যে ইজতেমার আয়োজন হয়ে থাকে বিগত সময়ে হয়েছে। এবং যেটি বলছেন যে এই তাবলিগ জামাতকে কেন্দ্র করে যাতে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, বিশেষ করে ইজতেমাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই দাবি তারা বলছেন। এবং তারা যেটি সার্বিকভাবে যেটি বলছেন যে তারা যেটি মূলত বলছেন যে এখান থেকে যারা চলে যাচ্ছেন আজকে ইজতেমা মাঠ ছেড়ে তাদের যে মূল একটি দাবি যে ইজতেমাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং সরকারি নির্দেশনা এবং তাদের যে দায়িত্বশীল যারা রয়েছেন সেই দায়িত্বশীলদের প্রতি সম্মান জানিয়ে মূলত আজকে ইজতেমা ময়দান ছেড়ে যাচ্ছেন। ভবিষ্যতে তাদের যে সিদ্ধান্ত আসবে সেটি তারা মানবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সহকর্মী মাঝারিমন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন টঙ্গীর ইজতেমা ময়দান থেকে। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 4 জনকে মৃত্যুদণ্ড থেকে সরাসরি খালাস দিয়েছেন হাইকোর্ট। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেওয়া হয়েছে যাবজ্জীবন। বাকি 6 আসামিকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার তদন্ত সঠিকভাবে হয়নি ও আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না থাকায় খালাস ও দণ্ড কমিয়ে দেওয়া হয়েছে বলে রায় উল্লেখ করেন উচ্চ আদালত। জাহিদ হাসানের প্রতিবেদন। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সংরক্ষিত জেটি ঘাটে 2টি মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় আটক করে পুলিশ। পরে তদন্তে দেখা যায় চীনের তৈরি এসব অস্ত্র গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ওই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। এসব ঘটনায় দায়ের করা মামলায় 2014 সালের 30 জানুয়ারি তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআই ডিজি রেজ্জাকুল হায়দার, এনএসআই ডিজি আব্দুর রহিম, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনের ফাঁসির রায় দেন চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল 1। পরে একই বছরের 6 ফেব্রুয়ারি মামলার রায় ও অন্যান্য নথি অনুমোদনের জন্য হাইকোর্টে আসলে আপিল করে দুই পক্ষই। দীর্ঘদিনের শুনানি শেষে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 4 জন আসামিদের বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্রে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি, তাই 4 আসামিকে খালাস দেয়া হয়। কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে, কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায় উনি দেখছেন যে না, এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে।
উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন সাজা দিয়েছেন হাইকোর্ট। রায়ে বলা হয় 10 ট্রাক অস্ত্র চালানের মামলায় তদন্ত সঠিকভাবে হয়নি। আদালত দেখবে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কিনা, প্রপার ব্যক্তির বিরুদ্ধে প্রপার চার্জ এবং সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা। জনাব লুৎফুজ্জামান বাবরকেই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয়েছিল যে তিনি 5 জনকে প্রভাবিত করে মুক্তি দিয়ে দিয়েছিলেন। এই 5 জনই আদালতে ছিল, 5 জনই হাজির ছিল, 5 জনই 164 ধারা জবানবন্দি করেছে। সুতরাং 5 জনকে মুক্তি দেওয়া হয় নাই। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও এনএসআইর সাবেক ডিজি আব্দুর রহিম মারা যাওয়ায় তাদের মামলার রায় থেকে বাদ দেওয়া হয়। জাহিদ হাসান, এখন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। বুধবার ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে অভিযোগ দায়ের করেন তিনি। এ সময় মাইকেল চাকমা অভিযোগ করেন 5 বছরেরও বেশি সময় গুম রেখে চালানো হয়েছে নানা নির্যাতন। মশিউর অনিকের প্রতিবেদন। চোখ বেঁধে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে দীর্ঘ 5 বছর 3 মাস গুম করে রাখা হয় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে। চালানো হয় অবর্ণনীয় নির্যাতন। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে আসেন তিনি। এ সময় তার সাথে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম ও অধ্যাপক রেহনুমা আহমেদ। গুমের ঘটনায় শেখ হাসিনা সহ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মৌখিক অভিযোগ দায়ের করেছেন তিনি। পরে গুমের ঘটনার বর্ণনা দেন মাইকেল চাকমা। একজন নাম ধরে দেখেছিল মাইকেল ডা বলে, তারপর আমি তাদের দিকে তাকালাম, সাথে সাথে আমাকে 2-3 জন লোক কলারে ধরলো বা হাতে ধরলো, এভাবে কোমরে বেলে ধরলো। তারপরে একজন লোক মানে গাড়ির জন্য ফোন দিল, বলে তাড়াতাড়ি গাড়ি পাঠান। সাথে সাথে একটা গাড়ি চলে আসলো, সাদা মাইক্রোবাস। তারপর ওখানে আমাকে তুলে ফেলা হলো, মানে 4-5 জন লোক আমাকে একটু আড়াল ধারাল করে যেন লোকজন কম দেখে ঠিক মতো দেখতে না পায়। এভাবে খুব তাড়াতাড়ি গাড়ি তুলে আমাকে নিয়ে যায় কল্যাণপুর থেকে। মানে গাড়ি তোলার সাথে সাথে আমাকে ওই হ্যান্ডকাপ পরিয়ে দিল। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আইনের বিধান অনুযায়ী অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। মৌখিক এই অভিযোগের মধ্য দিয়ে তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করছি। উনি কয়েকদিনের মধ্যে আবার তার যে বক্তব্যগুলো আছে গুছিয়ে আবার লিখে আমাকে আরও বিস্তারিত তথ্য দেবেন। আপনারা জানেন যে আমাদের কাছে লিখিত অভিযোগ না করলেও আমরা আমলে গ্রহণ করতে পারি, আমাদের আইনে সেই সুযোগ আছে। 2019 সালের 9 এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে তুলে নেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের 2 দিন পর চট্টগ্রামে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় তাকে। মশিউর অনিক, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে যেই সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রত্যাশা করা হয়েছিল তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে প্রেস সচিবের সময় বাড়ানোর চেষ্টা ভালো লক্ষণ নয় বলে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AJM জাহিদের। বুধবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন। এরপর থেকেই প্রতিক্রিয়া জানাতে থাকে রাজনৈতিক দলগুলো। বুধবার রাজধানীর করাইলে বিশেষ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি। এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রা পথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি সেই আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারের কাছে।
অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় সরকার ও দেশটির মিডিয়ার অপপ্রচার এবং আগ্রাসনের প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর প্রেস সচিবের সময় বাড়ানোর চেষ্টা ভালো লক্ষণ নয়। কোনটা বিশ্বাস করব? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? কাজে আমাদের জানতে আগ্রহ হয়। অপরদিকে রাজধানীর কাকরাইলে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার না করতে পেরে ভারতের গাত্রদাহ হচ্ছে। আজকে পার্শ্ববর্তী দেশ থেকে বলে আমরা যদি আদা না দেই, আমরা যদি রসুন না দেই, আমরা যদি পেঁয়াজ না দেই, আপনারা খেতে পারবেন না। প্রচুর আলু উৎপাদন হয় বাংলাদেশের সর্বত্র, বিক্রমপুর এবং নর্থ বেঙ্গলে প্রচুর আলু, এবং এই সিজনে অনেক সময় 3 টাকা 4 টাকা কেজি হয়ে গেছে। কিন্তু সেই আলু কেন আজকে 75 টাকা, 80 টাকা, 85 টাকা? এটা শেখ হাসিনার সেই ব্যর্থ নীতির কারণে, এবং 2023 তিনি ক্ষমতায় ছিলেন, তিনি ভারত থেকে আলু আমদানি করলেন। অর্থাৎ গোটা জাতিকে, গোটা দেশকে ভারতের উপর নির্ভরশীল করার জন্য যা যা করা দরকার শেখ হাসিনা সেই কাজগুলো করেছে। সংস্কার ও নির্বাচনে অন্তর্বর্তী সরকারের কালক্ষেপণ দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে মনে করেন বিএনপি নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। D8 সম্মেলনে যোগ দিতে কিছুক্ষণ আগে কায়রো পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল সামিটে যোগ দেবেন 8 দেশের সরকার প্রধান। এদিকে D8 কমিশন সভার শেষে শুরু হচ্ছে সদস্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক। এ নিয়ে আরও জানাতে মিশরের নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল থেকে যুক্ত হয়েছেন বেলায়েত হোসেন। বেলায়েত, প্রধান উপদেষ্টার আজ এবং আগামীকাল কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। একই সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকে কি নিয়ে আলোচনা হবে? আমরা যদি বলি যে এখানে আসলে বাংলাদেশ সময় যখন বিকেল 3টা, এখানকার স্থানীয় সময় সকাল 11টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা মাহমুদ আলম তিনি কায়রো বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। সেখানে পৌঁছার সঙ্গে সঙ্গেই এই মিশর সরকারের একজন মন্ত্রী তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং সেখানেই তাদের একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল আছে সেখানে চলে আসবেন। এখানে আসলে মূলত এটিকে নতুন কায়রো বলা হচ্ছে। এটি রাজধানী কায়রো থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, অর্থাৎ যেখানে সম্মেলনটি অনুষ্ঠিত হবে সেটি প্রায় 70 কিলোমিটার দূরে। যদি তুলনামূলক ধরি যে আমাদের ঢাকা থেকে যেমন পূর্বাচল একটি নতুন উপশহর রয়েছে, এখানেও এরকম একটি নতুন উপশহর করা হয়েছে যেখানে তাদের আন্তঃমন্ত্রণালয়গুলো নিয়ে আসা হয়েছে। সেখানেই সম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং সেখানেই মন্ত্রী পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। এবং আমরা ধারণা করা হচ্ছে যে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম, বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলম, তিনি এই মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। আগামীকাল প্রধান উপদেষ্টা সহ 8টি দেশের সরকার প্রধান D8 সামিটে অংশগ্রহণ করবেন। আর মন্ত্রী পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে মূলত এর আগে 16 এবং 17 ডিসেম্বর গত 2 দিন যে কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে, সেই কমিশন সভায় যে এজেন্ডাগুলো ঠিক করা হয়েছে, সেই এজেন্ডাগুলোর নীতিগত অনুমোদন দেওয়া হবে এই মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে। এই অনুমোদন দেওয়ার পর এটি চলে যাবে D8 সামিটে সরকার প্রধানরা সেটি নিয়ে আলোচনা করবেন এবং তারা সেখানে চূড়ান্তভাবে অনুমোদন দিবেন যারা যে বিষয়ে আলোচনা করতে চান। মূলত এখানে যে বিষয়টিকে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে আসলে এই যে 8টি দেশ, বাংলাদেশ, ইরান, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, এই মিশর, এই দেশগুলোর মধ্যে যে অর্থনৈতিক একটি জোট রয়েছে, এই জোটের এক দেশের সঙ্গে এক দেশের যে বাণিজ্যিক সম্পর্কগুলো সেটি আরো দৃঢ় করা, এক দেশের সঙ্গে এক দেশের গ্রামীণ উন্নয়ন অবকাঠামো নিয়ে আলোচনা করা, এখানে বিজ্ঞানের উন্নয়ন নিয়ে কথা আছে, এখানে কৃষি উন্নয়ন নিয়ে আলোচনা রয়েছে। তবে সবকিছু ছাপিয়ে পুরো বিশ্বের দৃষ্টি হচ্ছে যে এখানে আসলে আলোচনার এজেন্ডায় কিন্তু রাখা হয়েছে লেবানন এবং গাজা ইস্যুটি। লেবানন এবং গাজা ইস্যুটি গুরুত্বের সঙ্গে আলোচনা আসবে। এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে লেবানন, বিশেষ করে ফিলিস্তিনকে কিন্তু জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে, যেটি D8 সামিট থেকে তারা এই দাবিটি তুলবেন। ফলে D8 সামিটের এই জায়গাটিতে কিন্তু, এই সম্মেলনটিতে কিন্তু
ইসরায়েলের জন্য এক ধরনের চাপ তৈরি হতে পারে। যেহেতু লেবানন এবং গাজায় ইসরায়েল যে নির্বিচারে যে গণহত্যা যে আগ্রাসন চালাচ্ছে, এই আগ্রাসন বিরোধী একটি আওয়াজ তোলা হবে এই সম্মেলন থেকে। এর কারণেই কিন্তু এই সম্মেলনকে ঘিরে নানা ধরনের নিরাপত্তা তৎপরতা আমরা দেখেছি। বিশেষ করে এই মিশর যেহেতু ইসরায়েলের সীমান্তবর্তী একটি দেশ, ফলে স্বাভাবিকভাবে এখানে নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ এই সম্মেলনের 2 দিন আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এখানে এসে বৈঠক করে গেছেন, তিনি এসে সফর করে গেছেন। তো এখনো মন্ত্রী পর্যায়ের বৈঠকটি শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে। শুরু হওয়ার পর সেখানে কি কি বিষয় নীতিগত অনুমোদন হয়েছে সেটি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে D8 সামিটের সবশেষ খবর। মিশরের কায়রো থেকে D8 সম্মেলনের বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন বেলায়েত হোসাইন। বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য চাকরি হারিয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের সরকারি কাজেরও সুযোগ দিতে যাচ্ছে সরকার। সুযোগ হবে ভোটাধিকার প্রয়োগেরও। প্রবাসী দিবসের আলোচনায় এই সুখবর দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রেমিটেন্স পাঠানোতে শীর্ষে থাকা ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। নাইম আবিরের প্রতিবেদন। হাজারো মাইল দূরে থেকেও প্রিয় মাতৃভূমির সংকটে সর্বস্ব দিয়ে পাশে ছিলেন প্রবাসীরা। তাদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন অফলাইনেও তারা সরব ছিলেন। জেল জরিমানার কবলেও পড়তে হয়েছে তাদের। প্রবাসীদের এমন ত্যাগের কথা বরাবরই স্মরণ করে এসেছে অন্তর্বর্তী সরকার। সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মুক্তি, ইসরায়েলে হামলার পর লেবানন থেকে হাজারের বেশি বাংলাদেশিকে সরকারি খরচে ফিরিয়ে আনা, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধি করা এর অন্যতম উদাহরণ। এবার বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য চাকরি হারিয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের সরকারি কাজেরও সুযোগ দিতে যাচ্ছে সরকার। সুযোগ হবে ভোটাধিকার প্রয়োগেরও। প্রবাসী দিবসের আলোচনায় এসব সুখবর দেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমাদের দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও অন্যদের থেকে কোনোভাবেই কম নয়, তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রেও আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত বছরের তুলনায় এই সময়ে 26% রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, অথচ ফ্যাসিস্ট সরকার টার্গেট করে সেই ব্যাংকগুলোকে ধ্বংস করেছে। আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। 6টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে গণতন্ত্রের পক্ষে ও ফ্যাসিবাদের বিপক্ষে প্রবাসীদের লড়াইয়ে শ্রদ্ধা জানানো হয়। আমার তেমন কিছু বলার। নাইম আবির, এখন, ঢাকা। ঢাকার বায়ু দূষণের জন্য দায় নয়, দায়িত্ব নেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই সমস্যার সমাধানে গঠিত টাস্ক ফোর্স আগামী শনিবার থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করবে বলে জানিয়েছেন তিনি। সকালে বিশ্ব জলবায়ু বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বয় আরও বাড়ানোর তাগিদ দেন উপদেষ্টা। বলেন, জলবায়ু ফান্ড নিয়ে আগের সরকারের করা অপ্রাসঙ্গিক প্রকল্প বাতিল করা সহ গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার। এদিকে প্লাস্টিকের ব্যবহার কমানো সহ জীবনযাত্রা বদলানো ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করার আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান। বায়ু দূষণ নিয়েও কিন্তু সরকারের একটা ম্যানেজমেন্ট প্ল্যান আছে। এটা আমরা যখন টেবিলের ওই পারে ছিলাম তখন মামলা মোকদ্দমা করে একটা নির্দেশনা এনেছিলাম। তো সেই বায়ু দূষণ ম্যানেজমেন্ট প্ল্যানটা পাশ হয়েছে 2024 সালের অগস্ট মাসে। এখন এই 4 মাসে কেমন করে এই সমস্যাটার সমাধান করে ফেলবো, আমি দায়িত্ব নেব, কিন্তু আমি দায় নেব না। 10টা বছর যাবৎ কমপ্লিট ইনঅ্যাকশন, খালি প্ল্যান করে আর প্রোগ্রাম করে, প্ল্যান করে আর প্রজেক্ট নাই, কিন্তু কাজটা যে কি হয় মাঠে এটা আসলে আমরা সেরকম অর্থে দেখি না। আমরা জলবায়ু পরিবর্তনের প্রকোপের মোকাবেলা করার একটা বড় উপায় হচ্ছে আপনার প্রাকৃতিক সম্পদগুলোকে সুরক্ষিত রাখা, কিন্তু আমরাও কিন্তু উন্নয়নের নামে প্রাকৃতিক সম্পদগুলোকে অরক্ষিত রাখছি না, ধ্বংস করছি। এই ধ্বংসের প্রক্রিয়া যদি আমরা কমিয়ে দেই, বন্ধ করে দিই,
তাহলে জলবায়ু পরিবর্তনের অ্যাডাপ্টেশন বা খাপ খাইয়ে নেওয়াটা আমাদের জন্য সহজ হবে। চুক্তির মেয়াদ শেষ হলেও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে অপারেটর নিয়োগে শিগগিরই দরপত্র আহ্বান করা হচ্ছে না। নানা জটিলতায় আবারও সরাসরি ক্রয় পদ্ধতিতে বর্তমান অপারেটরের মেয়াদ বাড়ানোর দিকে এগোচ্ছে কর্তৃপক্ষ। সংক্ষিপ্ত সময়ের জন্য বিনিয়োগে আগ্রহী নয় কেউ। এই পরিস্থিতিতে দেশি বিদেশি যাই হোক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দ্রুত দক্ষ অপারেটর নিয়োগের দাবি বন্দর ব্যবহারকারীদের। হাজিরা সুরির প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেনার টার্মিনাল নিউমোরিং টার্মিনাল বাই এনসিটি। আয়েরও বড় উৎস এটি। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকায় দ্রুত আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেনার ওঠানামা করা যায় এখানে। বছরে প্রায় 13 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং হয় এই টার্মিনালে, যা মোট হ্যান্ডলিংয়ের 42%। 2007 সালে নির্মাণের পর থেকে বর্তমান দেশি অপারেটর সাইপ পাওয়ারটেক এনসিটি পরিচালনা করছে। বিগত আওয়ামী লীগ সরকার 2023 সালে বিশ্বের 5ম বৃহত্তম টার্মিনাল অপারেটর সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে G2G ভিত্তিতে টার্মিনালটি পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া শুরু করে, যা এখন অন্তর্বর্তী সরকারও এগিয়ে নিতে চাইছে। তবে বিদেশি অপারেটরকে দেওয়ার প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আপাতত 1 বছরের জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ করা হবে। আরও এটা প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক করার জন্য এই ক্লজটাকে পরিবর্তন করার জন্য ইতিমধ্যে একটা গেজেটের সংস্কার আনার জন্য মন্ত্রণালয়ে আমরা এখান থেকে ফাইনাল করে পাঠিয়েছি। তা আশা করি এটা হয়তো এই মাসের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব, আশা করি। তো পেয়ে গেলে তারপরে আমরা সাথে সাথে আমরা ওপেন টেন্ডারে চলে যাব। তবে বিনিয়োগ উঠে না আসায় স্বল্পতম সময়ের জন্য দরপত্রে কেউ আগ্রহী হবে না বলে মনে করেন কন্টেনার ডিপো পরিচালনাকারীরা। যে কোনো টেন্ডারে যদি যোগ্য প্রতিষ্ঠানরা অংশগ্রহণ করতে না পারে তাহলে সেই টেন্ডারের যে এক্সপেকটেশন, সেই টেন্ডারের যে পারপাস, সেটাই কিন্তু সার্ভ হবে না। এ অবস্থায় বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান থাকায় অন্তর্বর্তী সময়ের জন্য দরপত্র আহ্বান নিয়ে সংকটে পড়েছে বন্দর কর্তৃপক্ষ। নিজেরা টার্মিনালটি পরিচালনা করলেও মুনাফা নিয়ে সংশয় থাকায় আপাতত টেন্ডার না করে ডিপিএম বা সরাসরি নিয়োগ প্রক্রিয়া অনুসরণের আভাস মিলেছে। তবে দেশি বা বিদেশি যাই হোক, দীর্ঘমেয়াদী একটি প্রতিষ্ঠানকে অপারেটর হিসেবে বহাল রাখার বিপক্ষে ব্যবসায়ীরা। সো ওপেন টেন্ডার যদি হয় সেক্ষেত্রে আমরা মনে করি যে বর্তমান যে রেট আমাদের সাথে যে রেট নেগোসিয়েশন হচ্ছে বা ওদের সাথে যে রেটটা আছে সেটা অনেক কমে আসবে, প্রতিযোগিতা বাড়বে। শিপিং এজেন্টদের অভিযোগ, এনসিটি ও বন্দরের বাকি 12টি বার্থ 13 জন অপারেটর দীর্ঘ 17 বছর ধরে পরিচালনা করায় তাদের কাছে জিম্মি হয়ে গেছেন ব্যবহারকারীরা। একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে তাকে অপারেট করতে দেওয়া উচিত। ওই টাইম ফ্রেমের ভেতরে যদি তার সার্ভিসটা স্যাটিসফ্যাক্টরি হয়, তার ইনভেস্টমেন্টটা ভালো হয়, তার ক্যাপাসিটির জায়গাটা যদি সে ইমপ্রুভ করতে পারে, ট্যারিফের স্ট্রাকচারটা যদি সহনীয় করতে পারে, সব কিছু মিলিয়ে যদি সে ভালো করে তাহলে তাকে আবার রিনিউ করা যেতে পারে। প্রায় 3000 কোটি টাকা বিনিয়োগের এই টার্মিনালের 5টি জেটিতে একসাথে 4টি জাহাজ ভিড়তে পারে। পরিচালন ব্যয় বাদ দিয়ে এই টার্মিনাল থেকে বন্দরের আয় বছরে প্রায় 600 কোটি টাকা। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। বেনাপোল সীমান্তের ইচ্ছামতি নদীর পাড় থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে বিজিবি। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সহকর্মী রিপন হোসেন। রিপন, নিহতদের বিষয়ে তাদের পরিবার কি বলছে জানাবেন এবং বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা এই বিষয়ে? যশোরের শার্শাতে পুটখালী এবং 5 বুলেট সীমান্ত রয়েছে। এই সীমান্ত থেকে আসলে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। বিশেষ করে সবুরের আলীর লাশ উদ্ধার করা হয়েছে একটি আম বাগান থেকে এবং জাহাঙ্গীর কবিরের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে যে ইসামতি নদী রয়েছে সেই ইসামতি নদীতে। পরিবারের পক্ষ থেকে যেটি অভিযোগ করা হচ্ছে যে বিএসএফ এর যে নির্যাতন, সেই নির্যাতনের ফলে কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছে। বিশেষ করে যে সবুর আলী তিনি বেঁচে ছিলেন, অর্থাৎ বাড়িতে আসার পর
পর কিন্তু তিনি মারা গেছেন। পরিবারের কাছে এমনটি তিনি বলেছেন যে আমি রয়েছি যে দিঘিরপাড় এলাকার যে বাড়ি রয়েছে সবুর আলী, তার বাড়িতেই আমি অবস্থান করছি। আমরা দেখছি যে এখানে শোকের মাতম চলছে। আমরা এলাকাবাসীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যদিও তারা অপরাধ করে থাকে তাহলে তাদের আইনের মাধ্যমে বিচার করা হোক, তবে এভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা আসলে কত খাঁটি আইনের ব্যত্যয় ঘটেছে কি সেটি তদন্ত করে বিচারের ব্যবস্থা করা, এমনটি কিন্তু তারা দাবি করেছেন। আমরা বিভিন্ন এলাকার যে মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে সবুর আলী তিনি আসলে অত্যন্ত গরিব মানুষ, ঝালমুড়ির যে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে থাকেন এবং জাহাঙ্গীর আলম দিনমজুর এই করে জীবিকা নির্বাহ করে থাকেন। দুজনই আসলে গতকালকে এই ঘটনার পরে এলাকা থমথম অবস্থা বিরাজ করছে এবং আমরা শুনছি যে এই ঘটনায় আরো কয়েকজন জড়িত রয়েছে। বিশেষ করে একসাথে তারা 5 জন গিয়েছিলেন, এখনো পর্যন্ত 3 জনের নিখোঁজ রয়েছে, অর্থাৎ 3 জনের সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 2 জনের মৃতদেহ পাওয়া গেছে এমনটি স্থানীয়রা বলছেন। যদিও এখনো এই ঘটনার যে সত্যতা সেটি আসলে নিশ্চিত করা যায়নি, তবে পুলিশের পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তারা আসলে ঘটনা তদন্ত করছেন এবং এই যে মৃতদেহগুলো কিন্তু আসলে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেক্ষেত্রে আরো ঘটনা যদি সীমান্তে যে ঘটে থাকে সেক্ষেত্রে বিজিবির পক্ষ থেকে আসলে সঠিকভাবে কিছু বলা হচ্ছে। তারা বলছেন যে মৃতদেহগুলো পাওয়া গেছে, অজ্ঞাত অবস্থায় পাওয়া গেছে, পরে আসলে তাদের তদন্ত করে নাম ঠিকানা বের হয়েছে। এই ক্ষেত্রে সামনে তদন্ত করে আসলে যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। আমরা এলাকায় রয়েছি, যে এলাকার দিঘিরপাড় এলাকায়, এখানে আমরা দেখছি যে দিনারি মানুষগুলো আসলে খুবই অসহায় ছিল। যে ঘরটি রয়েছে সেই ঘরটি একদম মেটে ঘর, শুধু উপরে টিন রয়েছে, বেড়ার ঘর রয়েছে, নিতান্ত গরিব মানুষ এমনটি আসলে দেখা যাচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলেছি, তারাও একই কথা বলছেন। সব মিলে আসলে এখন শোকের মাতম চলছে। নিহত লাশগুলো যশোর 250 জেনারেল হাসপাতালে রয়েছে, ময়না তদন্তের পর দাফনের ব্যবস্থা করা হবে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। বেনাপোলের দিঘিরপাড় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপন হোসেন। 2025 সালের প্রথম 6 মাসে প্রায় 10 লাখ সিরিয়ান শরণার্থী দেশে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এছাড়া বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে জাতিসংঘের একটি তদন্তকারী সংস্থা। 13 বছরের গৃহযুদ্ধে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত হয় সিরিয়া। দেশটির মোট জনসংখ্যার 70% বেশি মানুষ বিভিন্ন দেশে শরণার্থী হয়েছেন। তাদের জোরপূর্বক যেন সিরিয়ায় ফেরত না পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। আগামী জুন মাসের মধ্যে বেশিরভাগ শরণার্থীদের সিরিয়ায় ফিরে আনা সম্ভব হবে। এদিকে আসাদ সরকারের অপরাধ তদন্তে সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে জাতিসংঘের একটি তদন্তকারী সংস্থা। We are awaiting a response, and as soon as that response is priority would be to go and try and scope the extent of the issue. এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ইজতেমা ময়দানে হত্যায় জড়িতদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঘটনাস্থলের 3 কিলোমিটারে 144 ধারা জারি। যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য এবং যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক মন্ত্রী বাবর সহ 4 আসামি খালাস। পরেশ বড়ুয়ার যাবজ্জীবন, 6 জনের 10 বছর করে কারাদণ্ড। 4 জন খালাস, 8 জনের সাজা আপনার ওই যে 25B-তে ওটা ডেথ থেকে কমিয়ে এনে 10 বছর করেছেন। সুনির্দিষ্ট দিনক্ষণ সহ নির্বাচনের তারিখ জানতে চায় বিএনপি। প্রেস সচিবের সময় বাড়ানোর চেষ্টা ভালো লক্ষণ নয় বলছেন নেতারা। এবং রেমিটেন্স বেশি আসা ব্যাংকগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। সরকারি কাজের সুযোগ পাবেন আন্দোলনে চাকরি হারানো প্রবাসীরা, বললেন 2 উপদেষ্টা। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekontv-তে।